আমি মোহাম্মদ শফিউল আজম, সহকারী অধ্যাপক, কোলগাঁও সিটি প্রফেশনাল কলেজ, চট্টগ্রাম। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে পঞ্চম পর্বে ক্লাস করব। গত চতুর্থ পর্বে আমরা নতুন একটা অধ্যায় ধরেছি, সেই অধ্যায়ের নাম হচ্ছে বিধেয়ক। আশা করি তোমরা গত সপ্তাহে যে বিধেয়ক ক্লাসে যেটা করা হয়েছে তোমরা বুঝেছ। আজকে আমরা বিধেয়কের উপর, এই চতুর্থ অধ্যায়, এই বিধেয়ক অধ্যায়ের উপর আমরা দ্বিতীয় ক্লাস করব। গত ক্লাসে আমরা ছাত্রছাত্রীরা পড়েছি, বিধেয়ক সম্পর্কে জেনেছি, বিধেয়ক কি, বিধেয়কের সংজ্ঞা, বিধেয়ক এবং বিধেয় পদের মধ্যে পার্থক্য এবং বিধেয়কের প্রকারভেদগুলি। আজকে আমরা বিধেয়কের প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা, গত ক্লাসে তবু আমি সংক্ষেপে বলতেছি, বিধেয় এবং বিধেয়ক দুটি আলাদা কথা। বিধেয় একটি পদ, যুক্তিবাক্যের দুটি পদ, উদ্দেশ্যপদ, বিধেয় পদ আর বিধেয় পদ। আর বিধেয়ক হচ্ছে একটি সম্পর্কের নাম। যুক্তিবাক্যের যেটা উদ্দেশ্য, বিধেয় আছে, এই দুটি পদের মধ্যে যে বিভিন্ন ধরনের সম্পর্ক, যত সম্পর্ক হতে পারে, ওই সম্পর্কের নামকে বলা হয় বিধেয়ক। আর এই বিধেয়ক পাঁচ প্রকারটা করেছে গ্রিক যুক্তিবিদ পরফিরি। বিধেয়ককে পাঁচ প্রকার শ্রেণীবিভাগে বিভক্ত করেছে। এর আগে এরিস্টটল বিধেয়ককে 4 প্রকারে শ্রেণীভুক্ত করে। পরে বিভিন্ন যুক্তিবিদ পরফিরির 5 প্রকার শ্রেণীবিভাগকে যুক্তিবিদ্যার জন্য সমর্থন করেছে। এই জন্য যুক্তিবিদ্যায় আমরা পরফিরি দেওয়া 5টি শ্রেণীবিভাগ পড়ব। এই 5টি শ্রেণীবিভাগের মধ্যে প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে জাতি, 2 নম্বর হচ্ছে উপজাতি, 3 নম্বর হচ্ছে বিভেদক লক্ষণ, 4 নম্বর হচ্ছে উপলক্ষণ, 5 হচ্ছে অবান্তর লক্ষণ। তাহলে আমরা বিধেয়ক 5 প্রকার বিধেয়ক পাচ্ছি। একটি হচ্ছে জাতি, 2 হচ্ছে উপজাতি, 3 হচ্ছে বিভেদক লক্ষণ, 4 হচ্ছে উপলক্ষণ, 5 হচ্ছে অবান্তর লক্ষণ। আজকে আমরা জাতি এবং উপজাতি নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, জাতি এবং উপজাতি বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে গ্রামারের। শ্রেণীবাচক পদ, বিশেষ পদ বা ব্যক্তত্বযুক্ত পদ, ব্যক্তত্ব, পরিমাণ, অর্থাৎ যে পদটি বৃহত্তম, বড়, যেটাকে অ্যানালাইসিস করলে, বিশ্লেষণ করলে তার অধীনে আরো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণী বের হয়, এটাকে বলে শ্রেণীবাচক পদ, বৃহত্তম পদ। তাই জাতি উপজাতি বুঝতে গেলে আমাদের শ্রেণীবাচক পদ বা জাতিবাচক পদ বুঝতে হবে। আরেকটা হচ্ছে ব্যক্তত্ব বুঝতে হবে। ব্যক্তত্ব হচ্ছে পরিমাণকে বলা হয়, পদের পরিমাণ। পদের পরিমাণকে, এক কথায় পদের পরিমাণকে ব্যক্তত্ব বলা হয়। আর পদের গুণকে বলা হয়, আবশ্যিক গুণকে বলা হয় জাততত্ত্ব, যেটা তোমরা অন্য ক্লাসে বুঝেছ। তাহলে আমরা আজকে 5 প্রকার বিধেয়কের মধ্যে প্রথমে আমরা শুরু করব জাতি এবং উপজাতি কি বা এদের সম্পর্ক কি। জাতি বলতে আমরা বুঝি সদর্থক যুক্তি বাক্যে শ্রেণীবাচক পদটি, যে পদটির মধ্যে ব্যক্তত্বযুক্ত হয়, 2টি পদ থাকবে, তার মধ্যে একটি কম ব্যক্তত্বযুক্ত, একটি বেশি ব্যক্তত্বযুক্ত। 2টি পদ এমন হয় যে যার পরিমাণ, একটার পরিমাণ বেশি আরটার পরিমাণ কম, একটি ক্ষুদ্র আরটি বৃহত্তম, একটির ব্যক্তত্ব বেশি আরটির ব্যক্তত্ব কম। বেশি ব্যক্তত্বযুক্ত অর্থাৎ বৃহত্তম পদটি ক্ষুদ্রতম পদটিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে ক্ষুদ্রতম পদ দিক দিয়ে ওই বৃহত্তম পদটি হচ্ছে জাতি। অর্থাৎ 2টি পদ, 2টি শ্রেণীবাচক পদ, তার মধ্যে একটি বৃহত্তম, একটি ক্ষুদ্রতম। এক কথায় ক্ষুদ্রতমের পদটির দিক দিয়ে বৃহত্তম পদটি হচ্ছে জাতি। আমরা জাতি ও জাতি একসাথে বুঝে ফেলি। দুটোই জাতি ও জাতি দুটোই সাপেক্ষ পদ, একটি আরেকটির উপর নির্ভর। সাপেক্ষ মানে নির্ভরশীল হওয়া, একটি আরেকটির উপর নির্ভরশীল। 2টি শ্রেণীবাচক পদ, 2টি সাপেক্ষ পদ, একটি আরেকটির উপর নির্ভরশীল। একটি আলোচনা করতে গিয়ে বা একটির অস্তিত্বের জন্য আরেকটি প্রয়োজন হয়।
যেমন ছাত্রের অস্তিত্বের জন্য শিক্ষকের প্রয়োজন হয়, শিক্ষকের অস্তিত্বের ছাত্রের প্রয়োজন হয়। আমরা যেটা পদের শ্রেণীবিভাগে পড়ছি সাপেক্ষ পদ, নিরপেক্ষ পদ, এইটা হচ্ছে তেমন সাপেক্ষ পদ, দুটি সাপেক্ষ পদ। তাহলে দেখা যাচ্ছে দুটি পদ সদর্থক যুক্তিবাক্যে দুটি পদ এমন হয় যে যার একটি বড় একটি ছোট, একটি বৃহত্তম একটি ক্ষুদ্রতম। ছোটতর দিক দিয়ে বৃহত্তমটি হচ্ছে জাতি, বড়টির দিক দিয়ে ছোট হচ্ছে উপজাতি। আমরা একটা উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে আর বুঝিয়ে, যেমন মানুষ হয় প্রাণী, সকল মানুষ হয় প্রাণী। এখানে প্রাণী একটি পদ, সকল মানুষ একটি পদ। সকল মানুষটা হচ্ছে এখানে উদ্দেশ্য পদ, প্রাণী হচ্ছে বিধেয় পদ। দুটোর মধ্যে দেখা যাচ্ছে একটি বড় একটি ছোট। প্রাণী বড়, প্রাণীর ব্যক্তিত্ব বেশি, যেহেতু প্রাণীর মধ্যে সমস্ত প্রাণীকে বোঝাচ্ছে। আর মানুষ, প্রাণীর দিক দিয়ে মানুষের ব্যক্তিত্ব বা মানুষ ক্ষুদ্র, যেহেতু মানুষ বলতে মানুষকে বোঝাচ্ছে, অন্যান্য প্রাণীকে বোঝাচ্ছে না। আর প্রাণী বলতে মানুষও আছে, প্রাণীর মধ্যে মানুষ আছে, অন্যান্য প্রাণীও আছে। তাহলে ব্যক্তিত্বর দিক দিয়ে, বড় ছোট দিক দিয়ে প্রাণী হচ্ছে বড় আর মানুষ হচ্ছে ছোট। তাহলে মানুষের দিক দিয়ে প্রাণী হচ্ছে জাতি, আবার প্রাণীর দিক দিয়ে মানুষ হচ্ছে উপজাতি। তাহলে এখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা, দেখো এই উদাহরণটা দেখলে বুঝলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ দুইটি পদ, যেটি বৃহত্তম সেটি ছোট পদটিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে। যেমন প্রাণী এখানে মানুষকে অন্তর্ভুক্ত করছে, অর্থাৎ প্রাণীর মধ্যে মানুষ আছে, অন্যান্য প্রাণীর মধ্যে মানুষও আছে। প্রাণী বললে অন্তর্ভুক্ত বলতে, প্রাণী বললে অন্যান্য প্রাণীর সাথেও সেখানে মানুষও আছে, মানুষ প্রাণীও আছে, এটা নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে এই মানুষ হচ্ছে উপজাতি, আবার মানুষের দিক দিয়ে প্রাণী হচ্ছে জাতি। কেমনে? দুটি পদ, যেটি ক্ষুদ্র, যেটি একটি বড় পদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, মানুষ প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়, এই জন্য মানুষ হচ্ছে উপজাতি আর প্রাণী হচ্ছে জাতি। জাতি ছোটটাকে, ছোট পদটিকে অন্তর্ভুক্ত করে, আর ছোট পদটি বড় পদটির মধ্যে অন্তর্ভুক্ত হয়। ছোট পদ যেটি বড় পদটির মধ্যে অন্তর্ভুক্ত হয়, ছোটটা হচ্ছে উপজাতি, আর বড়টি যেটা ছোট পদটাকে অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে জাতি। তাহলে আমরা জাতি উপজাতি বুঝে গেছি। দুটি সাপেক্ষ পদ, দুটি শ্রেণীবাচক পদ, দুটির মধ্যে একটি বৃহত্তর একটি ক্ষুদ্রতর। বৃহত্তর দিক দিয়ে ছোটটা হচ্ছে উপজাতি, আর ছোট দিক দিয়ে বৃহত্তর হচ্ছে জাতি। এই জাতি উপজাতির মধ্যে কতগুলো এই সম্পর্ক আছে, যেমন বৃহত্তম উপজাতি, ক্ষুদ্রতম জাতি বা উপজাতি, মধ্যবর্তী জাতি, আসন্নতম উপজাতি, আসন্নতম জাতি। জাতি উপজাতির মধ্যে কতগুলো জিনিস আছে, আমরা সংক্ষেপে এগুলো বুঝি, এগুলো সহজ। যেমন বৃহত্তম জাতি, জাতির মধ্যে উপরে যেতে 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 এর উপর আর কোনো বড় জাতি, আর কোনো জাতি নেই, আর কোনো জাতির অন্তর্ভুক্ত সেই হয় না, সেটা হচ্ছে বৃহত্তম। আর নিচের দিকে উপজাতির মধ্যে যেতে যেতে আর কোনো উপজাতি নেই, শেষ, সেটা হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম উপজাতি, বৃহত্তম জাতি। আর এই দুটির মধ্যে, ক্ষুদ্রতম উপজাতি ও বৃহত্তম জাতির মধ্যখানে যতগুলো জাতি উপজাতি আছে এগুলোকে বলে মধ্যবর্তী জাতি বা উপজাতি। একটা হচ্ছে সমজাতি উপজাতি, আরেকটা হচ্ছে সমজাতি উপজাতি। হচ্ছে ওইটা একটি জাতি থেকে সৃষ্ট বা একটি জাতির অধীনে তার উপজাতিগুলোর একটি আরেকটিকে সমজাতি উপজাতি বলা হয়। যেমন আমরা উদাহরণ দিলে বুঝবো, সেটা হচ্ছে যেমন প্রাণী একটি জাতি, প্রাণীর অধীনে মানুষ, অন্যান্য প্রাণী, ইতর প্রাণীও মানুষ, সমজাতি উপজাতি। যেহেতু মানুষেরও জাতি প্রাণী, ইতর প্রাণীরও জাতি প্রাণী, একই জাতি থেকে সৃষ্ট দুটি উপজাতি, একটি আরেকটিকে বলা হয় সমজাতি উপজাতি। আরেকটা হচ্ছে আসন্নতম জাতি। উপজাতির যেটা সর্বনিকট, যেটা প্রথমে আসে, সেইটা হচ্ছে আসন্নতম জাতি। যেমন আমরা উদাহরণ দিই, একটা গাণিতিক উদাহরণ দিই। মনে করো একের উপর দিকে আসন্নতম সংখ্যা হচ্ছে 2, 2 এর উপর দিকে আসন্নতম সংখ্যা হচ্ছে 3। ঠিক একটি উপজাতির উপর দিকে যে জাতি, সেইটা হচ্ছে ওই উপজাতির আসন্নতম জাতি। আবার আসন্নতম উপজাতি হচ্ছে একটি জাতির নিচে যে উপজাতিটা আছে, অর্থাৎ নিকটে যে জাতিটা আছে, সেইটা হচ্ছে আসন্নতম উপজাতি। যেমন 5 এর নিচের দিকে হচ্ছে 4, 5 এর আসন্নতম সংখ্যা হচ্ছে 4। এখন একটি জাতির নিচে ঠিক যে উপজাতিটা আছে সেইটা হচ্ছে আসন্নতম উপজাতি। আবার একটি উপজাতির ঠিক উপর দিকে তার নিকটে প্রথমে যেই জাতিটা পড়ে সেইটা হচ্ছে আসন্নতম জাতি। তাহলে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা জাতি উপজাতি এই খুব সহজ একটা বিষয়। আমরা জাতি উপজাতি বলতে দুটো একসাথে বলবো, দুটো সাপেক্ষ পদ, দুটো শ্রেণীবাচক পদ, একটি বড় একটি ক্ষুদ্র। বড়টি হচ্ছে জাতি, ক্ষুদ্রটি হচ্ছে উপজাতি। আর দুটোর মধ্যে কতগুলো বিষয় আছে, একটা হচ্ছে একটা বৃহত্তম জাতি, যেটার উপর আর কোনো জাতি নাই।
আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি, যেটা নিচে আর কিছু নাই, যেটা আর বিশ্লেষণ করলে আর কিছু পাওয়া যায় না। আর দুটোর মাঝামাঝি যেটা, সেইটা হচ্ছে মধ্যবর্তী জাতি বা উপজাতি। আরেকটা হচ্ছে সমজাতি উপজাতি, একই জাতি থেকে দুইটা উপজাতি, সমজাতি উপজাতি। আরেকটা হচ্ছে আসন্নতম জাতি, আসন্নতম উপজাতি। তাহলে আমরা জাতি উপজাতি ছাত্রছাত্রীরা আমরা বুঝছি, এবং বই দেখলে তোমরা আরো বুঝবে। এই আজকে বিবেকের 5 প্রকার: জাতি, উপজাতি, বিবেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। জাতি উপজাতি আজকে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিবেদক লক্ষণ, উপলক্ষণ পড়ব। আর এরপরে ক্লাসে আমরা অবান্তর লক্ষণ পড়ব। অবান্তর লক্ষণ যেহেতু 4 প্রকার, সময় লাগবে। তাহলে আমরা আর সামনে 2 ক্লাস আমরা বিধেয়ক শেষ করে দেব। তোমাদের জন্য বিধেয়ক এই অধ্যায়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং সহজ, এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই হয়। তাহলে তোমরা এইগুলো ভালো মতে মেইন বই দেখে পড়বে এবং বুঝবে। ইনশাআল্লাহ আগামী ক্লাস আমার দেখাবো। সবাইকে ধন্যবাদ।